তাদের যাপিত জীবনে এখনো তো সেই চাঁদাবাজি বা মানে যারা দোকানদার তাদের প্রতিনিয়ত কোনো না কোনো অ্যামাউন্ট টাকা দিতে হচ্ছে। কাদের দিতে হচ্ছে? এখন তো আর আওয়ামী লীগ নেই বা এখন তো আর অন্য কোনো রাজনীতি দল নেই, এখন সরকারি দল হিসেবে তারা সেই জায়গাগুলো জায়গা বদল করে নিয়েছে, হাত বদল করে নিয়েছে। তো এই সমস্যাগুলো যখন এনসিপি যে বলছে, এটা তো জুলাইয়ের চেতনার বিপরীতের একটা জায়গা ধারণ করে এবং বিএনপি সেটা মুখে মুখে বলছে, কিন্তু কাজ তারা করছে ওই চোর বাটপাটদের মতো। এখন ব্যাপারটা হয়ে গেছে যে যখন আমরা এই মানে সরাসরি চোরকে চোর বলছি, বাটপারকে বাটপার বলছি, বালুখোরদের বালুখোর বলছি, ওইটা তখন তাদের গায়ে লেগে যাচ্ছে এবং সেটা তারা একদম দল বল মিলে আমাদেরকে এখন মোকাবেলা করার জন্য হন্যি হয়ে দাঁড়াচ্ছে। এবং একটা সময় মানুষ বলতো যে এনসিপির জনপ্রিয়তা চলে যাচ্ছে, লোক হয় না, এটা হয় না, ওইটা হয় না। দেখেন, এত হামলা টামলার পর লাস্ট যেই প্রোগ্রামটা কিছুক্ষণ আগে হলো, সম্ভবত 45 মিনিটও হয়নি, সেখানে কিন্তু ব্যাপক মানে মহাসমারোহে আমরা লাইভ করেছিলাম, আমরা দেখেছি। এত মানুষ তাহলে কই থেকে আসছে? মানে আপনি একটু আগে বললেন যে এইটাও বলতো যে জামাত নাকি লোক পাঠায়, তো জামাত তো এখন আমাদের এইসব বিষয়ে ইস্যু অ্যাড্রেসও করতেছে না। তো এখন অর্গানিক্যালি এনসিপির একটা বড় ক্রাউড, মাস অডিয়েন্স গ্রো করছে, কারণ মানুষ আসলে দেখে যে আমাদের প্রত্যেকটা রাজনৈতিক দলই কি কি কমিটমেন্ট করলো ইলেকশনের আগে। তারা ধরেন সরকারি দলেও যেতে পারে, বিরোধী দলেও যেতে পারে। সরকারি দলের একরকম ফাংশনাল জায়গা, বিরোধী দলের একরকম ফাংশনাল জায়গা। তারা দেখছে যে বিরোধী দল হিসেবে জামাত আসলে কোনো রকম মানে ফাংশন করছে না, জনগণের প্রতিনিধিত্ব তারা করছে না, তাদের নিজস্ব বিভিন্ন কাজে তারা ব্যস্ত, এইটা ফ্রিজ চাচ্ছে, এসি চাচ্ছে, আর নানা রকম ঘটনার মধ্য দিয়ে তাদের এখন সময় ক্ষেপণ হচ্ছে। আর সরকারি দল তো পুরাপুরি ধরেন যে নিজেদের মানে পেট উদর পূর্তি করতে আসলে ব্যস্ত। তো সেই জায়গায় দেখছি যে এনসিপির জায়গা থেকে সংসদে যতটুকু প্রতিনিধিত্ব আছে সেখানে তারা চেষ্টা করছে জনগণের জন্য কথা বলার জন্য, রাজপথে যতটুকু সুযোগ আছে সেখানে বলছে, টকশোতে যতটুকু সুযোগ আছে ততটুকু বলছে। তো সব মিলিয়ে আসলে বাংলাদেশের জনগণের আস্থার জায়গা থেকে এনসিপিকে তারা মনে করছে যে বাংলাদেশের সামনের দিনে হয়তোবা তাদের ভাগ্য পরিবর্তনের যে চিন্তাটা তারা করে আসছে, যেটা আসলে কোনো রাজনৈতিক দল পূরণ করতে পারেনি। ইভেন এনসিপির যেই কমিটমেন্টের জায়গাটা যতটুকু দেখানোর কথা ছিল সেটা আমি মনে করি এনসিপিও পারেনি, তবে কিছু একটা আশা হয়তোবা আমরা এখনো মানুষের মনে দেখাতে পারছি। জি, মাহবুব আজিজ, আপনি একটু বলেন। সেটি হচ্ছে যে মানে বিএনপি তো অনেক বড় দল, সাংগঠনিক কার্যক্রম সারা দেশে তাদের স্ট্রং সাংগঠনিক কার্যক্রম। এনসিপি সেই ক্ষেত্রে আমরা এখনও ছোট দলই বলবো, তাদের যে সাংগঠনিক কার্যক্রম তারা এখনও পিছিয়ে আছে বিএনপি থেকে। কিন্তু এই পদযাত্রায় আমরা দেখলাম যে একদম প্রকাশ্যেই হামলা হচ্ছে, গাড়ি ভাঙচুর হচ্ছে, কেন্দ্রীয় নেতারা সেখানে আছেন। একটা দলের কেন্দ্রীয়, তারা ইয়াং এনার্জেটিক হতে পারে কিন্তু তারা তো কেন্দ্রীয় নেতা। তো এই ঘটনাগুলো কেন ঘটছে? মানে বিএনপি কি কোনোভাবে এনসিপিকে ভয় পায় যে তারা আসলে সামনের দিকে বেশি চলে আসছে কিনা? ধন্যবাদ, শুভেচ্ছা সবাইকে। দেখুন, আওয়ামী লীগও তো খুব বড় দল ছিল, কেন তাকে সহিংসতা, হিংস্রতা, দমনপীড়নের পথ বেছে নিতে হয়েছিল? কারণ ওই রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতেই সমস্যা। আপনি বিরুদ্ধ মত আমরা সহ্য করতে পারি না, যে যাই বলুক না কেন, যখনই আপনি ক্ষমতার চেয়ারে বসছেন, যিনি বসছেন তিনি বিরুদ্ধ মত সহ্য করতে পারেন না। আপনি দেখুন, অন্তর্বর্তীকালীন সরকারের সময় একটি গোষ্ঠী যখনই তাদের কোনো বিরোধিতা করেছে, তারা সরাসরি হয়তো সরকারে ছিল না, সরকারের সমর্থক গোষ্ঠীর একটা অংশ তাদেরকে কিন্তু আওয়ামী দোসর বলেছে ভারতীয় এজেন্ট ইত্যাদি বলেছে। কিন্তু ওই তাদের কোনো বিরোধিতা করতে যেটা বলা হচ্ছিল যে অন্তর্বর্তীকালীন সরকারের সময় সাম্প্রদায়িক শক্তিকে উস্কানি দেওয়া হয়েছে, পৃষ্ঠপোষকতা হয়েছে সরকারের পক্ষ থেকে, এটা একটা অভিযোগ। এবং সেই অভিযোগের সপক্ষে অনেক যুক্তি থাকতে পারে, বিপক্ষেও যুক্তি থাকতে পারে, কিন্তু তাকে কিন্তু ট্যাগ দেওয়া হয়েছে, নানান রকম আমাদের সাংবাদিকদেরকে জেলেও নেওয়া হয়েছে এই সমস্ত ঘটনায়। তো আমরা তো চেয়েছিলাম 24-এর গণ অভ্যুত্থানের পর, গণ অভ্যুত্থান কী কারণ হয়েছে এটা সবাই জানে, যে গণতন্ত্র এবং জবাবদিহিতার জন্যে। এই তো ছিল প্রত্যাশা, 24-এর গণ অভ্যুত্থানের ন্যূনতম আকাঙ্ক্ষা। তারপর যখন আজকে বিরোধী দলের একটি অংশ, তাদের নেতা হোক যে পর্যায়েরই হোক, তারা যদি কোনো একটা প্রতিবাদ সমাবেশ করে, তাতে অসুবিধাটা কোথায়? এটা তো একেবারে একটা ন্যূনতম গণতান্ত্রিক সংস্কৃতির ব্যাপার, যে যার মত প্রকাশ করবেন সমাজে। আজকে যেই পরিস্থিতি হলো হবিগঞ্জে বলুন, হবিগঞ্জে হয়েছে, সিলেটে হয়েছে, তার আগে আমরা চট্টগ্রামে দেখেছি, আমরা খুলনাতে দেখেছি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে ঘটনাটা ঘটেছে। এখন সব জায়গায় যে বিএনপির লোক করছে বা অমুক দল করছে আমি সেই প্রশ্নে যাচ্ছি না, যারা ক্ষমতায় আছে তারা করছে। যেমন রাকসুতে, যে রাকসুর ভিপি সম্ভবত বা জিএস সালাউদ্দিন আম্মা, হ্যাঁ, জি, যেই ছবি আসছে
যেভাবে হামলা করলে গ্রেপ্তার কাদের করা হলো? যারা হামলার শিকার, এবং যিনি হামলা করছেন তিনি গ্রেপ্তার হন না, সেখানে পুলিশ নিষ্ক্রিয়। আমরা হবিগঞ্জে দেখলাম পুলিশ নিষ্ক্রিয়। সংসদের যিনি চিফ হুইপ, তার কি বয়স, তার কি অভিজ্ঞতা, সেটা আপনি এক পাশে রাখেন, তিনি তো জাতীয় সংসদের চিফ হুইপ, তার তো একটা ডেজিগনেশন আছে, একটা তিনি সেখানে উপস্থিত। তাকে বলা হচ্ছে আপনারা সামনে গেলে আগুনের মধ্যে পড়তে পারেন, এটা পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে, আমি শুনেছি ভিডিওতে। আচ্ছা, পুলিশের দায়িত্ব কি এইরকম পূর্বাভাস দেওয়া যে সামনে আগুন আছে, নাকি আগুন থেকে কিভাবে আপনি প্রোটেকশন দিবেন, রক্ষা করবেন? সেটা এনসিপি নেতৃত্ব বারবার করে চাচ্ছিলেন যে আপনারা আমাদের নিরাপত্তা দিচ্ছেন না কেন? নিরাপত্তা দেন, অথবা আমাদের ব্যবস্থা আমরা করবো, আমাদের যেতে দেন। সেটাও তারা করলো না। যেটা হচ্ছে, পুরো রাস্তা আটকে দেওয়া হয়েছে, সেখানে গর্ভবতী নারী ছিলেন অ্যাম্বুলেন্সে, আরও অনেকেই ছিলেন। সবচেয়ে যেটা খুবই কেলেঙ্কারিজনক একটা ঘটনা, আপনি দেখুন যে মাত্র 5 মাস 6 মাস হয়নি, 5 মাসে ধরলাম পার করেছে এই সরকার, তো এখনো হানিমুন পিরিয়ড। বিরোধী দলের সাথে তো এরকম একেবারে পয়েন্ট অফ নো রিটার্নে যাওয়ার মতো পরিস্থিতি এখনো হয়নি। যা যা হয়েছে সেগুলো অবশ্যই আলোচনা হতে পারে, তর্ক বিতর্ক হতে পারে। আমরা সংসদে কিন্তু সরকার এবং বিরোধী দলকে এত যুদ্ধ পরিস্থিতিতে দেখছি না। সেখানে কিন্তু বিরোধী দল খুবই ম্রিয়মাণ এবং অনেক ক্ষেত্রে যুক্তিতর্কে একটু পরাজিতই বলে মনে হচ্ছে। কিন্তু যারা রাজপথে আছেন তারা তো প্রতিবাদ মুখর হবেনই বিভিন্ন বিষয়ে। সেই ক্ষেত্রে সরকার কেন এত অস্থির হয়ে যাচ্ছে? এখন আপনি বলতে পারেন সরকারের মূল নেতৃত্ব তো আর এটা করছে না, স্থানীয় পর্যায়ে এটা হচ্ছে। তাহলে স্থানীয় পর্যায়ের আপনার নিয়ন্ত্রণ সরকারের হাতে নেই। এই প্রশ্নটা মাথায় আসলো যে সেটা হচ্ছে যে দেখেন যে মানে কেন্দ্রীয় পর্যায়ে একদম উপর লেভেলের পর্যায়ে যে রাজনীতিবিদদের মধ্যে যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক, সংসদ বা সংসদের বাইরে আমরা দেখি যে মানে খুব বেশি সম্পর্ক খারাপ না, সম্পর্ক ভালো, কিন্তু কেন্দ্রে থেকে কেন্দ্রের বাইরে বিশেষ করে স্থানীয় সরকার বা লোকাল পর্যায়ে সেই সম্পর্ক বাজে অবস্থা একেবারে। আপনার ছোট মোটো কমিটি থেকে শুরু করে সব কিছু মিলিয়ে ওখানকার বাজে অবস্থা। ওখানে তো যদি আপনি লাগাম না টেনে ধরেন তাহলে তো তার প্রভাব কেন্দ্রে এসে পড়বেই। নিশ্চয়ই, কেন্দ্রে তো ধরেন, কেন্দ্রে যারা মূল রাজনীতি নিয়ন্ত্রণ করেন তারা আসলে ঠিক একদম তৃণমূলে প্রান্তিক পর্যায়ে তাদের খুব বেশি যাতায়াত থাকে না। আসলে তারা ম্যাক্সিমামই কোটিপতি হন। আমাদের রাজনৈতিক যে বাস্তবতা, কোটিপতি ছাড়া কয়জন সংসদ সদস্য হন? কাজেই তারা কিন্তু একদম মাটিতে যেই সাধারণ কর্মীদের যেই দাপট বলুন, সেগুলো কিন্তু মাঠ পর্যায়ে, এবং তাদের সাথে কেউ এই যে আজকে 1-2 বছরের যে ঘটনা, সেটাই তো আর ঘটনা নয়। ঘটনা তো এখানে আপনার দশকের পর দশক ধরে এখানে মানুষ বাস করছে এবং তারা কিন্তু বিভিন্নভাবে এখানে জড়িয়ে আছে। আপনি কিন্তু অস্বীকার করতে পারেন না এখানে আওয়ামী লীগের অংশগ্রহণটা কীরকম। তারাও তো আছে বিভিন্নভাবে। এখানে যে আওয়ামী লীগের নেতাকর্মীরা কোনোভাবে অংশগ্রহণ করছেন না, এটা কি আমরা জানি? কাজেই এখন সব কিছুকে এখন সরকার বলতে পারে এটা তো আওয়ামী লীগের লোকজন করেছে, আমরা কিছু করি নাই, সেটাও বললে হবে না। কিন্তু কে করেছে না করেছে সেইটা, ভিডিও, হ্যাঁ, সেই সমস্ত বিষয়গুলো আপনার আইনের হাতে থাকা উচিত এবং আইন সকলের জন্য সমান হওয়া উচিত। আওয়ামী লীগ করেছে বলে বিএনপি এখন পার পেয়ে যাবে তা কিন্তু হবে না। কারণ আমরা 17 বছর দেখেছি সব দোষ বিএনপি জামাতের, অগ্নিসন্ত্রাস বিএনপি জামাত করে। আগামী 34 বছর আমরা শুনবো সব দোষ আওয়ামী লীগ করে। তাহলে তো হচ্ছে না। আপনাকে সরকারকে সরকারি দায়িত্ব পালন করতে হবে। সরকার কোনো দলের হয় না, সরকার হয় দেশের। এবং দেশের যে রাজনৈতিক সংস্কৃতি যদি আমরা উন্নতি করতে চাই, আমাদের বিরোধী দল, সরকারি দল সকলকে যার যার জায়গায় স্পেস দিতে হবে। আচ্ছা, বিরতির পরে এসে বাকি আলোচনা করতে চাই, আরও কিছু জানার ব্যাপার আছে। দর্শক, একটা বিরতি নিচ্ছি, ফিরছি শিগগিরই, আশা করি সাথেই থাকবেন। দর্শক, বিরতির পর আবারও ফিরলাম আমাদের আলোচনা। আমরা কথা বলছিলাম রাজনীতির গতি নিয়ে। আবার যেতে চাই সাইফ মুস্তাফিজ আপনার কাছে। সেটি হচ্ছে যে এই যে আমরা দেখলাম এনসিপি কেন্দ্রীয় নেতাদের উপর হামলা হলো, তাদের গাড়ি ভাঙচুর হলো, কিন্তু আপনারা তো একটা জোটে আছেন, 11 দলীয় জোটে আছেন, এবং আপনাদের জোটের সবচেয়ে বড় যে সঙ্গী জামায়াত ইসলামী। জামায়াত ইসলামী এই হামলায় একেবারে নীরব কেন? এর আগে আমরা দেখেছি, ধরেন আপনার ডাকসুর সাদিক কায়েমদেরকে দেখেছি, এবি জুবায়েরকে দেখেছি, মুসাদ্দেক, ওনারা এরকম কিছু হলে বেশ প্রতিবাদ জানিয়েছে, মশাল মিছিল হয়েছে। কিন্তু এইবার দেখলাম যে আপনাদের কেন্দ্রীয় নেতারা মার খাচ্ছে, তারা ঝামেলায় পড়ছে, কিন্তু কোনো প্রতিবাদ নেই কেন? মানে ওখানেও কি আপনাদের ভাঙনের সুর কিনা? আসলে এই বিষয়ে আমি খুব একটা মন্তব্য করতে মানে ওইভাবে পারছি না, কারণ আমি খুব একটা ফলো করি। প্রতিবাদ যে হচ্ছে না এটা তো নিশ্চিত, আপনি এটা তো দেখছেন। হ্যাঁ, সেইভাবে আসলে প্রতিবাদ হয়নি, এটা সত্য যে অফিসিয়ালি কোনো প্রতিবাদ হয়নি, একটা মিছিলও হয়নি, যে এটা কেন করা হলো।
হ্যাঁ, সেটা আসলে আমি খুব একটা বুঝতে পারছি না যে কেন তারা এটা করছে না। মানে তাদের অবস্থান নিয়ে আমি কিছুটা কনফিউজড। মানে আমি প্রথমে বললাম না যে বিরোধী দলের জায়গা থেকে তো তাদের পারফরমেন্স খুবই মানে পোর। তো সেই জায়গা থেকে হয়তো তারা নিজেরাই সামলে উঠতে পারছে না তাদের রাজনৈতিক প্রেক্ষাপট এবং তাদের যে এমপিরা আছেন তারা তো ঠিকঠাক করে ফাংশন করতে পারছে না, প্লাস আরও নানা রকম ভেতরগত জটিলতাও আমরা দেখতে পাচ্ছি সামনে আসছে। তো সেগুলো কাটিয়ে উঠতে উঠতে হয়তো বা জোট সঙ্গীদের কথা তারা ভুলে যাচ্ছে। তো সেটা গেলে তো আসলে আমি মনে করবো যে তাদের একটা বড় মানে লস হবে, কারণ যেই লক্ষ্যে ইলেকট্রাল জোটটা হয়েছিল হ্যাঁ, সেক্ষেত্রে অবশ্যই মানে ন্যায্য বিষয়ে সবার একে অপরের পাশে থাকা উচিত আমি মনে করি। তো সেটা যদি মানে আমি অফিসিয়াল আসলে এখনো দেখিনি, তো সেই জায়গা থেকে আমি মনে করছি যে বাংলাদেশ জামাত ইসলামী দায়িত্বশীল জোটসঙ্গী এবং মানে বিরোধী দল কোনোটারই। বিরোধী দলের চিফ হুইপ তো ওখানে আছে, তার গাড়ি ভোট তো আক্রান্ত হচ্ছে, তাহলে উনি বিরোধী দলের চিফ হুইপ কিন্তু বিরোধী দলের নেতা বা তাদের যে সংগঠন সেই জন্যই প্রশ্নটা করলাম। এটা খুবই সারপ্রাইজ। মানে আমিও কিছুটা সারপ্রাইজ। আমি কালকে থেকে আলিফের ওইখানে আছি, তো সবকিছু আমি ওরকম করে ফলো করতে পারছি না, কিন্তু আমি শুধু মাত্র দেখেছি ছাত্র শিবির থেকে একটা প্রেস রিলিজ দেওয়া হয়েছে প্রতিবাদ জানিয়ে। বাংলাদেশ জামাত ইসলামী বা তাদের দায়িত্বশীল নেতাদের থেকে এখন আমি কোনো মন্তব্য শুনিনি, যেটা খুবই আনফর্চুনেট। কারণ নতুন একটা বাংলাদেশের স্বপ্ন দেখে যেখানে মানে বিএনপির জায়গা থেকে আমার মনে হয় যে তাদের এটা নিয়ে ভালো লাগার কথা না। বা আমার কিছু পরিচিত যারা আছে যারা আসলে পজিটিভ পলিটিক্স করার চিন্তা করে বিএনপিতে, তারা আমাকে বলছে যে আমরা এই কয়েকদিন একটু মানে টকশোতে যাওয়া একটু অফ রাখছি। আমি বললাম কেন? বলতেছে যে এই প্রশ্নগুলো আসলে আমাদের সম্মুখীন হতে মানে আমরা বিব্রত হচ্ছি, কারণ বিএনপির যে আচরণ এটা তো আসলে কোনোভাবেই নতুন বাংলাদেশের আমরা যে মানুষকে কমিটমেন্ট দিয়েছি বা আমরা যে ইশতেহারগুলো মানুষকে শুনিয়েছি সেটার সাথে তো কোনোভাবে যাচ্ছে। আচ্ছা সাহেব, এই যে আপনারা যে মধ্যপন্থা এবং নতুন বন্দোবস্তের কথা বারবার করে বললেন, সেইটার খবর কি? সেইটা কোথায়? তো আমরা তো সেই কাজটাই করে যাচ্ছি। মানে আপনি কেন আমাদের উপর আক্রমণ হচ্ছে? মানে আমরা নিশ্চয়ই মানে এমন কোনো কাজ করছি যেটাতে আমি বললাম যে ওই সরকারি দল বিএনপির আতে ঘা লাগছে, তাদের স্বাস্থ্য সংশ্লিষ্টতার যেই জায়গাটা সেটাতে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। তা আমাদের নতুন রাজনৈতিক বন্দোবস্ত তো এইটাই যে আমরা মানুষের দুয়ারে গিয়ে আমরা হচ্ছে যে তাদের কথা শুনবো, সে কথাগুলো আমলে নিয়ে তাদের সমস্যাগুলো বাস্তবায়ন কি মানে সমস্যাগুলো সমাধান কিভাবে হতে পারে সেটার একটা আলাপ আলোচনা থেকে শুরু করে আমরা সেই প্রেক্ষাপট তৈরি করার জন্যই তো আমরা একটা কাজ করে যাচ্ছি। এবং জুলাইয়ের সময়ই আসলে এর আগের বছরও আমরা জেলা শহরগুলোতে গিয়েছিলাম, এবার আমরা আরও উপজেলা ইউনিয়নে যাওয়ার চেষ্টা করছি। তো এই জায়গাগুলো তো আসলে নতুন রাজনৈতিক বন্দোবস্তের অংশ। এবং আমার সমালোচক অনেকগুলো বিষয় বলে যেটা আসলে খুবই গুরুত্বপূর্ণ, যে আবার আগের কায়দায় পুলিশকে আমরা দেখছি যে দলদাস হিসেবে ব্যবহার করা হচ্ছে, এবং যেখানে বিরোধী দলীয় চিফ হুইপ নিজে অবস্থান করছেন, আমাদের মাননীয় সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন সেখানে, আমাদের নারী সংসদ সদস্যরা ছিলেন। আমরা দেখছি যে পুলিশের দ্বারা হেনস্থার শিকার হচ্ছে আমাদের নারী সংসদ সদস্য, সেখানে নানাভাবে আটকে দিচ্ছে। এবং তাদের যে কথাবার্তা সেটা মনে হচ্ছে যে তারা মানে ছাত্রদলের মানে যারা সিনিয়র ছাত্রদল ছিলেন বা আগের হয়তো পুরনো ছাত্র লীগ বা দলের ছিলেন, তো সেই জায়গা থেকে ওই লীগের ভাষায় তারা কথাবার্তা বলছেন।